নজরুল ইসলাম, এই বিষয়টাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছেন? চিকিৎসার জন্য কি ধরনের প্রোটোকল মানা উচিত, যেখানে হচ্ছে করোনা থেকে সেরে উঠবার পরও আসলে রোগ থেকে মানুষ সারতে পারছেন না? অধ্যাপক নজরুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের কাছে আমরা প্রসঙ্গটি তুলেছিলাম, যেটি হচ্ছে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পরও নানান রকম জটিল উপসর্গে ভুগছেন সেরে ওঠা রোগী, যার শরীরে আরটিপিসিআর পরীক্ষা হয়তো নেগেটিভ প্রমাণিত হয়েছে, তার ফুসফুসেও জটিলতা তৈরি হয়েছে। অধ্যাপক নজরুল ইসলামকে আশা করি আবার যুক্ত করতে পারবো। জায়েদুল হাসান, আপনাদের পরিচিত চারপাশে যারা আছেন তারাও নিশ্চয়ই এমন উপসর্গের কথা বলছেন, এবং একই সাথে আজকে যদি আমরা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনি, তিনি বলেছেন যে করোনা আস্তে আস্তে স্বাভাবিক নিয়মেই চলে যাবে, সেই সম্ভাবনা দেখছেন কিনা? প্রশ্নের দুটো পার্ট। যে প্রথম পার্টে আমিও আমার আশেপাশের লোকজনকে এটা ঠিক পেয়েছি, নানান উপসর্গ এবং নতুন নতুন কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তো এটা আমি দেখি প্রফেসর নজরুল ইসলাম স্যারের কাছে আমিও জানতে চাইবো যে কারণ কি। আরেকটি হলো আপনি যে প্রশ্নের দ্বিতীয় পার্ট, যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব যেটা বললেন আস্তে আস্তে চলে যাবে, এটা তো ঠিক। 100 বছর 200 বছর তো আর আপনার এই করোনা থাকবে না, তাই না? আস্তে আস্তে এটা যাবে, ওনার ওই অর্থে এই বক্তব্য ঠিক, হয়তো যাবে। কিন্তু এই মুহূর্তে উনি কিসের মানে কোন আলামতের ভিত্তিতে বা কোন ডেটার ভিত্তিতে বললেন এটা চলে যাবে, এটা আমি নিশ্চিত না। কারণ এর আগেও উনি বলেছেন, বারবার উনি এই কথাগুলো বলছেন, কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে ডাটা দেখছি, আমি তো করোনা কমার কোনো লক্ষণ দেখছি না। করোনা আক্রান্তের সংখ্যাও কমছে না, পরীক্ষার তুলনায় শনাক্তের হার তো কমেছে। জায়েদুল হাসান, আজকের প্রতিবেদন আপনি এটা এক এক দিন তো এক এক রকম হচ্ছে, ওভারঅলটা কি না? ওভারঅল সারা ওয়ার্ল্ড ওয়াইডই তো একই রকম রয়ে গেছে। কোন দেশে হয়তো আপনার কমছে, কোন বিশেষ অঞ্চলে কমছে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে ডাটাগুলি আছে সেই ডাটা তো আমি দেখছি না যে আপনার করোনা ভারতে তো আবার বাড়ছে না। তো আর আমার দেশেও আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আবার হয়েছে। সেটাই বলছি, আপনি যদি সারা বিশ্বের কথা চিন্তা করেন, বাংলাদেশকে তো আপনি এই জায়গায় আলাদা করে ফেলতে পারবেন না, না সারা বিশ্বে করোনা থাকবে বাংলাদেশে থাকবে না, সারা বিশ্বে করোনা থাকবে বাংলাদেশ থেকে চলে যাবে। বিষয়টা তো তা না, সারা বিশ্বের মতোই এটা ভাবতে হবে। বরং সারা বিশ্বের থেকে চলে যাওয়ার পরও আমরা ভুগবো কিনা, কারণ চলে যাবে কখন? প্যান্ডামিকটা চলে যাবে, মহামারী চলে যাবে, করোনা চলে যাবে, এটা তো কেউ বলতে পারছে না। ক্ষুদ্র আকারে ক্লাস্টার আকারে কোনো না কোনো জায়গায় থাকবে। আপনি যখন ভ্যাকসিনটা আবিষ্কার করবেন, ভ্যাকসিনটা যখন আমি সহজভাবে পাবো, তখন আমি বলতে পারবো আমার এখানে প্যান্ডামিকটা কমে যাবে। এই ভ্যাকসিন পাওয়া নিয়ে বাংলাদেশের বেশ কিছু অগ্রগতি পদক্ষেপের খবর নিয়ে সহকর্মী ঝুমুর বাড়ির প্রতিবেদন আছে, সেটি আমরা দেখব। শেখ হাফিজুর রহমান, আপনার কাছে একটু ছোট করে শুনে নেই। এই যে ভ্যাকসিন আনতে বাংলাদেশ বলছে, আজকের খবরের শিরোনাম, যে চীনের পাশাপাশি যারাই আগ্রহ দেখাবে তাদের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের জন্য আনতে কোনো বাধা নেই। রাশিয়া থেকেও ভ্যাকসিন আনতে চিঠি দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনগুলো যাদের শরীরের উপর পরীক্ষা নিরীক্ষা করা হবে আইনিভাবে, একটি হচ্ছে নৈতিকতার জায়গা আর একটি হচ্ছে আইনের জায়গা, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা রাখা দরকার? না, একটা হচ্ছে যে আপনার ভ্যাকসিনের চেয়ে আমরা যেটা দেখছি সেটা ভ্যাকসিন রাজনীতি কিংবা ভ্যাকসিন কূটনীতি। হ্যাঁ, কারণ আমরা যেটা সচেতন নাগরিক হিসেবে, যেহেতু এই বিষয়ের বিশেষজ্ঞ আমি নই, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ বৈশ্বিকভাবে জাতীয়ভাবে তাদের কথাবার্তা আমরা একটু শুনে বোঝার চেষ্টা করি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত আপনার মহামারী তত্ত্ববিদ অ্যান্টনি ফসি, তিনি তো বলেছেন যে 18 মাসের আগে তো আপনি কি করে ভ্যাকসিন আনবেন। এবং সেইখানে আমরা দেখেছি যে অক্সফোর্ডে, রাশিয়াতে, চায়নাতে, নানা জায়গায় আপনার প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে কার আগে ভ্যাকসিন আনতে পারে। রাশিয়া একটা ভ্যাকসিন এনেছে, কিন্তু সেটা কতটা নির্ভরযোগ্য সেটা কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছে। হ্যাঁ, আবার এই আলোচনাও আসছে, আমরা অধ্যাপক নজরুল ইসলামকে পেয়েছি, আবার আসবো শেখ হাফিজুর রহমান আপনার কাছে। আমি আশা করি অধ্যাপক নজরুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আপনার কাছে উপসর্গ আরটিপিসিআর পরীক্ষা নেগেটিভ হওয়ার পরও আগের দফায় আমরা মাস দুয়েকের আগের আলোচনাতেও 7 দিন, 10 দিন, 15 দিন বা 21 দিন পর স্বাভাবিক জীবনে
মানুষজন ফিরে যেতে পারবেন সুস্থ হয়ে ওঠার পর, এমন কথা বলছিলাম, কিন্তু তারা আসলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে নানান রকম সংকটের মুখোমুখি হচ্ছেন। এই জায়গাটিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? এই জায়গাটা হলো কি, এটা পোস্ট কোভিড সিনড্রোম। এটা ওই কোভিড হওয়ার পরে সবার হয় না, এটা কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়। তাদের ওই যে মানসিক একটা বৈকল্য দেখা যায়, আবার ওই ওই ভুলে যাচ্ছে, মানে জিনিস মনে থাকতেছে না, এরকম আর কি। সেটার জন্য আমাদের বাংলাদেশে একটাই মাত্র ক্লিনিক এখন পর্যন্ত খোলা হয়েছে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছে। অন্য কোথাও এই ধরনের পেশেন্ট ডিল করার মতন কোনো রকম স্থাপনা নাই। এগুলোর জন্য মানসিক সাপোর্ট লাগবে, যারা মনস্তত্ত্ববিদ বা সাইকিয়াট্রিস্ট, তাদের হেল্প লাগবে। এটা 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 কিন্তু হয়, এটা এটা সবার হয় না, কিন্তু হয় এটা। পরিবার বা চারপাশে যারা আছেন তারা এই জাতীয় যাদের সংকট, তাদের ব্যাপারে কি ধরনের আচরণ করতে পারেন, তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, এটি আপনি বলবেন। তার আগে জায়েদুল হাসান বলছিলেন আপনার প্রশ্ন আছে অধ্যাপক নজরুল ইসলামের কাছে। না, আমি এই বিষয়টা একটু জানতে চেয়েছিলাম। আমি ওই যে উনি বললেন যে অনেকে ভুলে যাচ্ছে, আবার কারো কারো এই পোস্ট কোভিড সিনড্রোম আর একটু খারাপও হচ্ছে, মানে মনে করতে পারছে না, এটাও যেমন শরীরে কোনো ধরনের শক্তিও পাচ্ছে না, মানে কাজ করতে গেলে অবসাদও হচ্ছে। এইগুলো, হ্যাঁ, এইগুলোর কোনো মানে বঙ্গবন্ধু হসপিটাল ছাড়া সবাই তো আর বঙ্গবন্ধু হসপিটালে যেতে পারবেন না। এটার ব্যাপারে কোনো প্রেসক্রিপশন আপনাদের আছে কিনা, যেটা দর্শকরা শুনে উপকৃত হবে? কোনো প্রোটোকল? এটা 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 একেবারে সাইকিয়াট্রিক একটা হেল্প লাগবে, এবং পরিবারের সাপোর্টও লাগবে, দুটোই লাগবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে ক্লিনিকটা খোলা হয়েছে, এখানে এখানে যেরকম বিশ্ববিদ্যালয় থেকে যে সাপোর্ট দিবে সেটা দিবে, কিন্তু ফ্যামিলির হেল্প লাগবে। এটা একটা আপনারা একটা জিনিস দেখেন, সাইকোলজিক্যাল যেসব প্রবলেম হয় না, সেই ধরনেরই এটা। এটা পোস্ট কোভিড সিনড্রোম এটা হচ্ছে, সবার হয় না, তবে হয়। আর একটা প্রশ্ন উঠছে যে অন্য 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 শহরের একজন লোক, সে আবার বঙ্গবন্ধুতে আসবে, এই ঘাটতি তো আমাদের সব সময়। সে প্রথমে তো হাসপাতালই ছিল না, তারপরে হাসপাতাল হলো, ডাক্তার দিল, তাদের তাদের পিপিই উল্টাপাল্টা, মাস্ক নাই, এই ডেভেলপ হচ্ছে। এটা কেবল এই ক্লিনিকটা বোধহয় 2-3 দিন হলো খুলেছে। জি, 3 দিন হলো। আমরা এত নাই মধ্যেও তো মার্চ থেকে আগস্ট শেষ করে ফেললাম, এখন সেপ্টেম্বরে আছি। এখন আমরা ভ্যাকসিনের আলোচনায় আছি। অধ্যাপক নজরুল ইসলাম খান, বলা হচ্ছে যে কোনো দেশ চাইলে। অধ্যাপক নজরুল ইসলাম, জি, অধ্যাপক নজরুল ইসলাম, আমরা ভ্যাকসিনের আলোচনায় আছি এখন। এই ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 90টি দেশের তালিকা করেছে যাদের সামর্থ্য নেই বলা হচ্ছে, তাদের জন্য সেই তালিকাতে অগ্রাধিকারে বাংলাদেশের নাম রাখা হয়েছে। আবার সরকারও বলছে যে সকলের জন্য যারা ট্রায়াল করতে চায় তাদের জন্য ট্রায়ালের ব্যবস্থা করা হবে। এই জায়গায় আপনারা পরামর্শক কমিটির পক্ষ থেকে কি ধরনের বক্তব্য দিচ্ছেন? পরামর্শক কমিটি এই যে নতুন যে সব ডেভেলপমেন্ট, আগে তো আমরা একটা চাইনিজ সিনোভ্যাকটা সুপারিশ করলাম যে এটা ট্রায়াল হোক, তারপরে সেটা নাকি যাচাই বাছাই করবে না করে চুপ করে বসে থাকলো কিছুদিন, এখন এটা পারমিশন দিয়েছে। এখন দেখতেছি যে কোনো দেশ যদি এখানে ট্রায়াল চালাবার অনুমতি চায়, তাহলে আমরা দিব, এই পর্যায়ে এসছে। এটা খুব ভালো, আমি এটাকে ভালো বলবো, কারণ একটা সোর্স না, মোর দ্যান ওয়ান সোর্স হলে ভালো হয়, প্রাপ্তিটা আমাদের অ্যাসিওর হয়। আর আরেকটা জিনিস হয়েছে যে ভ্যাকসিনই হোক, এখানে যেগুলো ভ্যাকসিনের কথা উঠেছে, একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যালস নাকি সেরাম ইনস্টিটিউটের সঙ্গে এটা তারা করতে পারে না। ইট মাস্ট গো থ্রু ন্যাশনাল রেগুলেটরি অথরিটি। জাস্ট একটা ফার্মাসিউটিক্যাল চাইলো আর অন্য দেশের আরেকটা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বায়োল্যাটারাল এগ্রিমেন্ট করলো, আর সেই ভ্যাকসিন নিয়ে এসে আমাদের লোককে দিবে, এগুলো কিন্তু আমাদের দেশে এরকম এটা সম্ভব না।
রেগুলেটরি অথরিটি আছে, তারা এটা এটা তাদের থ্রুতে যেতে হবে। আর আমরা অনেক সময় আমাদের ইপিআই তে মেলা ভ্যাকসিন কিনা হয়, সেগুলো কিন্তু WHO প্রি কোয়ালিফাইড। জাস্ট একজন ভ্যাকসিন নিয়ে আসলো আর আমরা শুরু করলাম আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের মানুষদের ভ্যাকসিন দিতে শুনলাম, এরকম কিন্তু না। টেলিভিশন স্ক্রলে ওগুলো বোঝা যায় না, অনেক ফর্মালিটিস আছে। জি, অনেক ধরনের সতর্কতা। রাশিয়ান ভ্যাকসিন, চায়না ভ্যাকসিন, জি, এই ভ্যাকসিনগুলো সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি সেটি আমরা শুনবো। একটা বিরতি নিতে হচ্ছে, আমি আপনাকেও অপেক্ষায় রাখতে আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ যদি সিদ্ধান্ত নিতে যায় যে কোন দেশের ভাইরাস, আপনি বলছিলেন যে একটি একক ফার্মাসিউটিক্যালস বা উৎপাদক প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারে না, আবার কোন দেশের ভ্যাকসিন কতটা কার্যকর এই বিষয়ে তো নানান রকম তথ্য আপনাদের কাছে আসছে। চীনের পর রাশিয়ার কাছে ট্রায়ালের জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে আগ্রহ প্রকাশ করে। রাশিয়ান ভ্যাকসিন নিয়ে আপনার মন্তব্য? রাশিয়ান ভ্যাকসিন নিয়ে আমরা এটা পৃথিবীতে যত ভ্যাকসিন মানে ট্রায়াল হচ্ছে বা তৈরি হচ্ছে করোনার জন্য, তার মধ্যে রাশিয়ান ভ্যাকসিনটা একটা ইউনিক। এটা মানে ফেজ 3 ট্রায়াল দেওয়ার আগেই না দিয়েই এটা কিন্তু মানুষের মধ্যে ব্যবহার করা শুরু করেছে। এটা একটা ব্যাপার। সুতরাং এটা যদি আমাদের দেশে আসে, আমরা এটাকে ট্রায়াল দিতে হবে, ট্রায়াল দিয়ে তারপরে দেখে আমরা ব্যবহার করব। এটা হলো আমার। আন্তর্জাতিক যে মেডিকেল জার্নালগুলো আছে, আন্তর্জাতিক যে রেগুলেটরি অথরিটিগুলো আছে, তারা এই যে তৃতীয় ধাপের ট্রায়াল ছাড়া রাসায়ন ভ্যাকসিন ব্যবহার সম্পর্কে কি ধরনের মন্তব্য করছেন, এবং এক্ষেত্রে রাশিয়ার নিজেদের জনগণকে তারা কেন ঝুঁকিতে ফেলছে, কি মনে করেন? রাশিয়ানরাই জানে তাদের জনগণের ব্যাপারে, ওগুলোর সম্বন্ধে আমাদের কোনো কমেন্ট করার কিছু নাই। তবে একটা কথা, যে রাশিয়ান ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়াল হয় নাই, সোজা মানুষের কাছে দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে যদি এটা আসে, তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে আমি বলতে পারি এটা আমরা থার্ড ফেজ ট্রায়াল দিয়ে তারপরে আমাদের দেশের মানুষের জন্য ব্যবহারের কিনা, উপযুক্ত কিনা, সেটা ডিসাইড করা হবে। আমাদের রেগুলেটরি অথরিটি এইভাবেই কাজ করে। অনেক ধন্যবাদ অধ্যাপক নজরুল ইসলাম যুক্ত হয়ে আমাদের সময় দেবার জন্য। এরই মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার তাজবিরুল ইসলাম। তাজবিরুল ইসলাম, একই প্রসঙ্গে একটু আপনার কাছেও জানতে চাইব, শুরু থেকে করোনা চিকিৎসার সাথে আপনি যুক্ত আছেন। বাংলাদেশে আমরা তথ্য পাচ্ছি, চিকিৎসকরা বলছেন অনেকেই এই ধরনের অভিযোগ লক্ষণের কথা জানাচ্ছেন যে সুস্থ হয়ে উঠবার পরও শরীরে নানান রকম উপসর্গ থেকে যাচ্ছে। আজকে চিকিৎসক বলেছেন ৭১ টেলিভিশনকে যে এমনকি ফুসফুসে ভাইরাসের উপস্থিতিও থেকে যাচ্ছে। তেমন রোগী আপনাদের কাছেও আসছে কিনা, সেক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ ফজনা রূপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে কোভিড-19 বয়স তো মাত্র 7-8 মাস, তো আমরা আসলে জানি না তার এফেক্টটা কতখানি, কত দূর, কত বিস্তৃত, কতখানি থাকবে। এখন আমরা যেটা দেখছি যে কিছু কমন সিমটমস থেকে যাচ্ছে, যাদের কাশি থেকে যাচ্ছে, কারো লাং প্রবলেমস থেকে যাচ্ছে, শর্টনেস অফ ব্রেথ থেকে যাচ্ছে, তারপর তাদের ফ্যাটিক মানে সাংঘাতিক দুর্বলতা থেকে যাচ্ছে। আমরা increasingly, as a lung doctor, I'm seeing increasingly a lot of patients with post-COVID lung fibrosis or lung inflammation, even young patientদেরও দেখছি। আমরা প্রচুর পেশেন্ট দেখছি তারা হচ্ছে খুব ফ্যাটিক, টায়ার্ড, কোনো বল পাচ্ছে না, ভেরি ওয়েক পাচ্ছি আমরা। আর অনেক পেশেন্টের কাশি, এই তিনটা জিনিসই আমরা দেখছি পারসিস্ট করছে। কিছু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জিআই সিমটমস, যাদের ডায়রিয়া বা ইনফ্লামেশন আমরা পাচ্ছি অনেক। এটা কতদিন থাকবে এবং এটা আসলে কি, এটা আরো টেস্ট করতে হবে, আরো বেশি রিসার্চ করতে হবে, আরো বেশি মনিটর করতে হবে। তবে আমি বলবো যে সার্টেন গ্রুপ অফ পিপল যারা খুব সিক হয়ে যায় প্রথমেই, যারা কোভিড-19 কে হসপিটালাইজ বা আইসিইউতে যাচ্ছে, তাদেরই বেশি প্রবলেম হচ্ছে পোস্ট কোভিড সিমটমস নিয়ে। আমি আরেকটু এই যে পোস্ট কোভিড সিনড্রোমে আমি আরেকটা পেলাম যে কারো কারো মাথার চুল পড়ে যাচ্ছে একদম। এটা চোখে কম দেখছেন? হ্যাঁ,
সেটাও আমি পেয়েছি। এ নিয়ে কি আপনার আমরা বিক্ষিপ্ত অনেক কিছু দেখছি, যেমন অনেকে বলে যে যাদের বল্ড, যাদের হচ্ছে চুল নাই, তাদের করোনা কম হয় তাদের, সেটাও শোনা যাচ্ছে। আবার উল্টার দিক থেকে দেখছি যার করোনা হচ্ছে তাদের আবার চুল পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে? কিন্তু আমার মনে হয় যে মেইন সাইড এফেক্ট যেটা মনে হচ্ছে এখন, the lung problems, lot of inflammation and scarring happening in the lung make the patient short of breath. আমাদের ইউএসএ তে mid-20s and late-20s এর 3টা পেশেন্টকে মানে ইমার্জেন্সি লাং ট্রান্সপ্লান্ট করতে হয়েছে to save their life. So a lot of things are coming. I mean, we'll learn as we তার go. মানে ডক্টর তাজবীর, আপনি বলতে চান যে এই সংক্রমণের পরে পোস্ট কোভিড বা করোনা পরবর্তী যে ভাইরাসের উপস্থিতি বা ক্ষতি, সেটিও মৃত্যু ঝুঁকি আনতে পারে মানুষের জন্য? অবশ্যই, কারণ হচ্ছে দুইটা মেজর এফেক্ট হচ্ছে আসলে পোস্ট কোভিড সিনড্রোমে। একটা হচ্ছে দেখা যাচ্ছে লাং প্রবলেমস, একটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেমস। এবং যাদের সিগনিফিকেন্ট কার্ডিয়াক এফেক্ট হচ্ছে বা লাং এফেক্ট হচ্ছে, তারাই কিন্তু আলটিমেটলি সাফার করছে। এটা কিন্তু এফেক্টিভ ট্রিটমেন্টটা নাই। আমরা আসলে কোভিডের কোনো ট্রিটমেন্টই নাই এখন পর্যন্ত। সো দ্যাট উই আর রিয়েলি ইন ডার্ক হাউ টু ট্রিট দ্য কোভিড অ্যান্ড হাউ টু ট্রিট দ্য পোস্ট কোভিড সিনড্রোম। তো আমরা স্টিল শিখছি। তবে একটা জিনিস, যে একটা ট্রিটমেন্ট ভালো কাজ করছে এখন, সেটা হচ্ছে স্টেরয়েড ডিউরিং কোভিড। এবং স্টেরয়েডটা কিন্তু আসলে যদি আমরা দিতে পারি, যাদের আসলে খুব ইনফ্লামেশন হচ্ছে, যারা অক্সিজেন পাচ্ছে বা ভেন্টিলেটরে, তাদের উপর কিন্তু স্টেরয়েডটা ভালো কাজ করছে। অনলি মেডিকেশন সো ফার শোড মোর্টালিটি বেনিফিট। শেখ হাফিজুর রহমান জায়েদুল হাসান, আরও যদি প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, আপনার আলোচনায় যুক্ত হবেন। আমি আরেকটি প্রশ্ন ডাক্তার তাজবীর আপনার কাছে। আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম যে রক্ত জমাট বাঁধা, রক্ত ঘন হয়ে যাওয়ার কারণে, এবং সেটির জন্য আপনারা আক্রান্তদের শরীরে ঔষধ প্রয়োগও করেছেন। ফলে এই যে ফুসফুস রক্ষা করবার জন্য, যেন বড় ধরনের ক্ষতি না হয়, বা আপনি যেটি বললেন যে হৃদযন্ত্র আক্রান্ত হচ্ছে, যখন কেউ আক্রান্ত হন প্রথম ধাপে, তখন তার জন্য কোনো ধরনের বিশেষ চিকিৎসা প্রোটোকল আপনারা মানবার পরামর্শ দিচ্ছেন কিনা, যেটি তাকে দীর্ঘমেয়াদী অসুস্থতার হাত থেকে বা ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে? ধন্যবাদ। আমরা দেখেছি যে কোভিড-19 পেশেন্টদের টেন্ডেন্সি হচ্ছে ব্লাড ক্লট ফর্মেশন করা। And deadly clot হচ্ছে যেটা লাংয়ে যদি হয়, যদি patient has a clot in the lung, that increase the mortality. এখন আমরা যেটা ইউএসএ তে করি, any patient got admitted in hospital, any patient. আপনার বাংলা খুব ভালো, আমি জানি ডাক্তার তাজবীর, আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের সুবিধার্থে। জি, আমাদের আমেরিকাতে এনি পেশেন্ট যারা ভর্তি হয় হসপিটালে, কোভিড হোক আর নন কোভিড হোক, তাদের কিন্তু আমরা ব্লাড থিনার দিই, এনি পেশেন্ট, টু প্রিভেন্ট ক্লট। কারণ হসপিটালে আসা মানেই হচ্ছে পেশেন্টের চলাচল বন্ধ হয়ে যায়, বেশি বেডে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু ক্লট ফর্মেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কোভিডদের আরো বেশি। সেই জন্য আমরা বলা হয় যে কোভিডের যারা হচ্ছে আসবে হসপিটালে, তাদের তো ব্লাড থিনার দিতেই হবে, কিন্তু যারা হচ্ছে আইসিইউতে যাচ্ছে, তাদেরকে একটু হায়ার ডোজ দিতে হচ্ছে। তো কোশ্চেন আসছে যে আমরা যখন তাদেরকে বাসায় ছেড়ে দেব, তখন কি আমরা ব্লাড থিনার দিব কিনা? কিছু গ্রুপ অফ পেশেন্ট ইয়েস, কিন্তু মোস্টলি আমরা দিই না। আর যে কোভিড পেশেন্ট যারা মাইল্ড, বাসায় আছে, হসপিটালে আসার কোনো দরকার নেই, তাদের কিন্তু ব্লাড থিনার দরকার নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ইউজ করছে রাইট অ্যান্ড লেফট, লাইক আইভারমেকটিন, লাইক ডক্সিসাইক্লিন, দেন ব্লাড থিনার। কিন্তু বাসায় যারা থাকে, তাদের কিন্তু আসলে ব্লাড থিনার দরকার নাই, আনলেস পেশেন্ট। আমি জানতে চেয়েছিলাম, ফুসফুসটাকে যদি রক্ষা করতে হয় দীর্ঘমেয়াদী ক্ষতি বা উপসর্গের হাত থেকে, তাহলে কোনো বিশেষ ধরনের চিকিৎসা, সতর্কতা, কোনো পরামর্শ, জীবনযাপনে কোনো কিছু রপ্ত করা যায় কিনা? আমি প্রথমেই বললাম যে লাংয়ের লং টার্ম কমপ্লিকেশন হতে পারে যারা হসপিটালাইজড হচ্ছে। যারা বাসায় থাকে তাদের সাধারণত হচ্ছে না। সো যারা হসপিটালাইজড হচ্ছে তাদেরকে ব্লাড থিনারটা দিতে হবে। আর যারা অক্সিজেন পাচ্ছে বা যারা ভেন্টিলেটরে যাচ্ছে বা আইসিইউতে যাচ্ছে, তাদেরকে স্টেরয়েড দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা দেখেছি যে রেমডেসিভিরটা দেয়া যেতে পারে উইদিন 8 days অফ সিম্পটম, 8 দিনের মধ্যে সিম্পটমস। আমরা ওষুধের নাম না বলি, তাহলে আবার এটির গণ ব্যবহার শুরু হয়ে যাবে। না, কনভালেস না, এটা হচ্ছে এস্টাবলিশড ট্রিটমেন্ট। রেমডেসিভির আমরা দিচ্ছি অ্যান্টিভাইরাল। আর এটা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা। এখন বলা হচ্ছে
যদি আমরা দিতে চাই, এখনো কন্ট্রোভার্সি, দিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ অনসেট অফ সিমটমস, 3 দিনের মধ্যে দিলে বেটার। ছোট করে আপনি বরাবরই বলেছেন আমাদের সাথে নানান সময়ের আলোচনায় যে ভ্যাকসিন একটি লম্বা সময়ের বিষয়। এখনো কি আপনি আগের অবস্থানে আছেন কিনা, যখন তৃতীয় ধাপে ট্রায়াল এবং প্রয়োগও আমরা দেখছি কাছাকাছি অনেকেই বলছেন? হ্যাঁ, আমি তো মনে করি যে 3টা কারণ। একটা কারণ হচ্ছে যে টেকনোলজির উপর ভ্যাকসিন তৈরি হচ্ছে ইজ এ নিউ টেকনোলজি, এই টেকনোলজির উপর কোনো ভ্যাকসিন তৈরি হয়নি এখন পর্যন্ত ইন দ্য ওয়ার্ল্ড। 2 নম্বর হচ্ছে ফেজ 3 ট্রায়াল কেবল শুরু হয়েছে জুলাইতে, সেখানে 30 থেকে 40 জনের উপর ট্রায়াল করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমাদের দেখতে হবে, তারপর আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হবে এটা কাজ করে কিনা। যেমন FDA ইন ইউএসএ বলছে যে এটা করতে হবে হচ্ছে উইদিন 50% কাজ করতে হবে, নাহলে এটা কাজ করবে না, তাহলে এটা অ্যাপ্রুভ করবে না। শেখ হাফিজুর রহমান, আমরা আলোচনার শেষ জায়গায় আছি। ভ্যাকসিন এবং করোনা সুস্থ হওয়া পরবর্তী জটিলতা, আপনার শেষ মন্তব্য। না, আমার যেটা মনে হয়েছে যে আমি যে কথাটা বলছিলাম যে ভ্যাকসিন নিয়ে আপনার প্রকৃত ভ্যাকসিন আনার চেয়ে ভ্যাকসিন রাজনীতি এবং কূটনীতিটা বেশি হচ্ছে, এবং সেটা বোধহয় বাংলাদেশেও হচ্ছে। কারণ প্রথমে আমরা একটা তৎপরতা দেখলাম যে চাইনিজ ভ্যাকসিন আনার, তখন দেখলাম যে ভারতের তরফ থেকে একটু বিরূপ মনোভাব, এবং সেটা নিয়ে লেখালেখি হলো। সাম্প্রতিক সময় আবার ভারতের সাথে কিছু আলোচনা হলো, তারপরে চীনের যে ভ্যাকসিন সেটার বিষয়ে অনুমোদন দেয়া হলো, আবার রাশিয়ার ভ্যাকসিনের কথা শুনছি। কিন্তু আসলে ভ্যাকসিনকে আনার জন্য আমি একটু আগেই বলছিলাম অ্যান্টনি ফসি তার কথা, এবং আমাদের ডক্টর তাজবিরও সে একই কথা বললেন যে আপনার ভ্যাকসিন আনার যে বিষয়টা সেটা সময় সাপেক্ষ। এবং আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, আমি স্টুডেন্ট অফ ল হিসেবে সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানে যেটা বলা হয়েছে আপনার ভ্যাকসিনটা প্রথমে তো আপনার এটা ট্রায়াল করে পোকামাকড়, ইঁদুর, এটার উপরে, একটা পর্যায়ে এসে মানুষের উপরে করে যে সেটা কাজ করছে কিনা। এবং সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক চুক্তি, যেটা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানে বলা হয়েছে আপনি যাদের উপর এই ভ্যাকসিনটা প্রয়োগ করবেন, ট্রায়ালটা করবেন, তাদের উপর আপনি চাপিয়ে দিতে পারবেন না। তারা স্বেচ্ছায় যদি সেটা করে, তার মানে আপনি একটা ওষুধের জন্য মানুষকে গিনিপিগ বানাতে পারবেন না। হ্যাঁ, স্বেচ্ছায় যারা আপনার ট্রায়ালটা করতে রাজি হবে, শুধু তাদের উপর আপনি সেটা চালিয়ে আপনি সেই ডাটা অ্যানালিসিস করে আপনাকে দেখতে হবে যে আসলে কতটা সফল। আর শেষ একটা মন্তব্য যেটা, সেটা হচ্ছে যে আজকের আলোচনা থেকে পোস্ট কোভিড যে জটিলতা, সেটা দেখে রীতিমতো আমি আতঙ্কিত। হ্যাঁ, পোস্ট কোভিড আমি নিজেও পত্রপত্রিকায় দেখেছি। আজকে আপনি, জাহিদুল হাসান এবং ডক্টর তাজবির যে পোস্ট কোভিড যে কমপ্লিকেসির কথা বললেন, এবং তাতে করে গত মাসখানেক কিংবা তারও বেশি সময় ধরে বাংলাদেশ সরকারের তরফে এবং মানুষের তরফে যে ঢিলে ঢালা ভাব, মানে এইটা তো আমার মনে হয় যে আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। হ্যাঁ, কারণ আপনার যেখানে করোনা পরিস্থিতি সামাল দেওয়াটাই মুশকিল হচ্ছে, তার সাথে এসে যুক্ত হয়েছে পোস্ট কোভিড কমপ্লিকেশন। সেখানে যদি আমরা সরকারের তরফে, সকল তরফে যদি আমরা যথেষ্ট সাবধান না হই, তাহলে পরে হাউ টু ফাইট দিস মানে কোভিড-19 প্যান্ডেমিক। এটি সারা পৃথিবী জুড়ে এই ডিলেমা, আমি বলবো অনেক দেশেই হচ্ছে লকডাউনের বিরুদ্ধে। বাংলাদেশে আমি আপনার সাথে একমত হব না। হ্যাঁ, কারণ অন্যান্য দেশে, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে মত আমরা যাই করি না কেন, আমাদের কাছে সংবাদের শিরোনামগুলো আছে, যেমন অনেক দেশে বিক্ষোভ হচ্ছে লকডাউনের প্রতিবাদে। ভারত যেখানে হচ্ছে রেকর্ড গড়া হচ্ছে প্রতিদিন, সেখানেও স্বাভাবিক সাধারণ জীবনে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা মিলছে। জাহিদুল হাসান, আমাদের দেশেও আজকে থেকে বাস বা গণপরিবহন আগের নিয়মে, আগের ভাড়ায় চলে যাচ্ছে, যত সিট তত যাত্রী বহন করবে। এই জায়গায় আপনার কাছে যেটি বলবো, অনুরোধ করব যে বিষয়টি আরেকবার সকলকে স্মরণ করিয়ে দিবেন, সেটি হচ্ছে ব্যক্তির সাবধানতা প্রসঙ্গ। দেখেন, এই জায়গাটা একটা স্পষ্ট নির্দেশনা না, শুধু বাধ্যবাধকতা রাখতে হবে। কারণ মানুষ তো অলরেডি ঢাকা শহরে সব নেমে পড়েছে, এটা তো আপনি যাই বলি, দৃশ্য তো আমি তো প্রতিদিন অফিস করতেছি, তাই না? তো দেখছি কি পরিমাণ ভিড় ঠেলে আমাদেরকে যেতে হচ্ছে। তো সরকারি উদ্যোগ যাই থাকুক,
আমি এখন নিজেকে বাঁচাতে হলে আমার নিজের সেফটি আমি আগে দেখব। আমি মরে গেলে তো সরকারকে গালি দিয়ে আমার লাভ নেই, গালি দেওয়ার সুযোগও পাবো না। এই কারণে আমি মনে করি যে প্রতিটি গাড়িতে, বাসে, গণপরিবহনে ওঠার আগে তার মাস্ক বাধ্যতামূলক। যদি মাস্ক না থাকে তাকে উঠতে দেওয়া হবে না। এই নিয়মটা এবং স্যানিটাইজার হাতে রাখা বা বাসের গেটে রাখা, এইটা যদি আপনি মানে শক্তভাবে পালন করতে না আপনি পারেন। বাসের কথা বলছেন, মানলাম আমরা। আপনি ঢাকা শহরের এ মাথা ও মাথায় অফিস বাড়ি করেন, আমরাও কাজে নানান প্রয়োজনে বাইরে ঘুরি। চায়ের দোকানের আড্ডায় এই বাধ্যবাধকতা কে কাকে দিবে? মার্কেট, শপিং মল, এই বাধ্যবাধকতা কে প্রতি মুহূর্তে আমাকে আপনাকে মাস্ক ছাড়া আপনি বাসে উঠতে দিবেন না? চায়ের দোকান কিভাবে আটকাবেন? না না, আমি শুধু বাসের কথা, আপনি গণপরিবহনের কথা বলছেন তো, আমি যেই কারণে এটার উদাহরণ দিই। এটা হতে হবে তো আপনার সব এন্ট্রিতে, আপনার মার্কেটের গেটেই আপনার এই ব্যবস্থা থাকতে হবে, দরজা পার হতে পারবেন না। কিন্তু চায়ের দোকান বলেন, হ্যাঁ আপনি 100-তে 100% তো আপনি পারবেন না, আপনি যত ম্যাক্সিমাম আপনি এটাকে নিয়ে যেতে পারেন সাবধানতা। হ্যাঁ, তো এই কারণে বলি যে আপনার অফিসের গেটে এই নিয়ম থাকবে, আপনার এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর গেটে নিয়ম থাকবে, আপনার মার্কেটের গেটে নিয়ম থাকবে। এইগুলো আমরা রিল্যাক্স হতে হতে এই জায়গাটায় নিয়ে এসেছি। এই জায়গাটায় কঠোর, আমি শুরু থেকে আমি আপনার এখানে বলে আসছি যে এইসব জায়গায় ডেমোক্রেসি চলবে না। এইসব জায়গায় যেহেতু জনস্বাস্থ্যের বিষয়, জনস্বাস্থ্যটা মৌলিক, এটা মানবাধিকার। আমি আরেকজনের মানবাধিকার লঙ্ঘন করতে পারি না আমার কারণে আরেকজন, যেই কারণে আমাকে ফোর্সফুলি এটাকে করতে হবে। আমি যদি ধরেন এটা অনেক সময় পিটিএ জরিমানা আদায় করে সবসময় হয় না, এটা সামগ্রিক লাগে। আমরাও যেমন বারবার টেলিভিশনগুলিতে বলে যাচ্ছি, বিজ্ঞাপন হচ্ছে, সব জায়গায় আপনার এই কথাগুলি বলা হচ্ছে, কিন্তু আমরাই আবার সেটা মানছি না। এই কারণে কিন্তু মানার বিকল্প আসলে মৃত্যু, স্বজন হারানো, এটি এখন প্রমাণিত সারা বিশ্বে। এবং শুধুমাত্র মাস্ক পরেই চূড়ান্ত সাবধানতা কিনা, সেগুলো এখনো পর্যন্ত নানান জায়গা থেকে নানান রকম তথ্য দিচ্ছে। যেমন করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পরে লম্বা সময় ধরে উপসর্গ নিয়ে অনেককে ভুগতে হচ্ছে, এরকম নানান তথ্য আসতে শুরু করেছে। ফলে সাবধানতার কোনো বিকল্প নেই। ধন্যবাদ জায়েদুল হাসান, ধন্যবাদ শেখ হাফিজুর রহমান, সকলকে সাথে থাকবার জন্য। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন ৭১। শুভরাত্রি।